যে কখন কি হচ্ছে। আমার কাছে এই পর্যন্ত যতটুকু তথ্য আছে তার সবচাইতে গুরুত্বপূর্ণ যে তথ্য সেটা হচ্ছে যে শেখ হাসিনা সম্ভবত মানে আমি সম্ভবত বলছি, কিন্তু আমার কাছে যিনি তথ্য দিয়েছেন তিনি গ্যারান্টি সহকারে বলেছেন যে শেখ হাসিনা দেশ ত্যাগ করেছেন এবং তিনি পদত্যাগপত্র দিয়ে তারপরে দেশ ত্যাগ করেছেন। এখন এই মুহূর্তে যা হচ্ছে আপনাদেরকে কিছু বিষয় মাথায় রাখতে হবে। 1971 সালে যখন 16 ডিসেম্বর যুদ্ধ হয়, যুদ্ধের মানে বিজয়ের ঠিক আগ মুহূর্তে বাংলাদেশে কিছু হত্যাযজ্ঞ হয়েছে, গণহত্যা হয়েছে। সেই ঘটনাগুলোকে দায় চাপানো হয়েছে যুদ্ধ অপরাধী পাকিস্তান তাদের উপরে, কিন্তু বাস্তবিক অর্থে সেই ঘটনাগুলো ঘটিয়েছিল ভারতীয় গোয়েন্দা সংস্থা। এই মুহূর্তে আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ নিশ্চয়ই জানেন যে কিছু খবর দিয়েছে যে ভারত থেকে লোক আসছে, ভারত বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়ে তারপরে অনেককে হত্যা করা হচ্ছে। আমার কাছে এরকম দু একটা তথ্য এসেছে। অতএব এই ঘটনাগুলো যে ঘটছে সেটা আমি জানি না, কিন্তু ঘটতে যে পারে সেটা আমি কনফার্ম, কারণ এই অভিজ্ঞতা, এই ধরনের নজির 1971 সালে এই দেশে হয়েছে। পাকিস্তানি বাহিনী যখন একেবারেই বন্দী, কোণঠাসা, তাদের আগ্নেয়াস্ত্র, তাদের গাড়ি, তাদের যন্ত্রপাতি যা আছে সবকিছু ভারতীয় বাহিনীর অধীনে, তাদের কাছে তারা যখন জিম্মি হয়ে আছে, সেই সময় পাকিস্তানি বাহিনীর পোশাক পরে তারপরে তারা গিয়ে বিভিন্ন জায়গায় ধর্ষণ, হত্যা, এই যে শেষ মুহূর্তে বুদ্ধিজীবীদেরকে হত্যা করা। এই বুদ্ধিজীবীরা তো কেউ মুক্তিযুদ্ধে যায় নাই, প্রতিটা বুদ্ধিজীবী রাজাকার ছিল, যাদেরকে 14 ডিসেম্বরে মারা হয়েছে। তাদেরকে কেন পাকিস্তান মারবে? অতএব এই মুহূর্তে তারা জানে, তারা এই যে কদিন ধরে যে আন্দোলন হলো, এই আন্দোলনের ভিতরে যারা যারা সামনে ছিলেন এরা তো খুবই ছোট বাচ্চা, তাই না? এরা তো এদের ভিতরে ওই ধরনের অভিজ্ঞতাও নাই, এরা এইসব নিয়ে অত কিছু জানেনও না, বুঝেনও না। তাদের মনে যা চেয়েছে, যেটা সত্য তারা মনে করেছে, তারা সেটাই বলেছে, সেটাই করেছে। কিন্তু ভারতীয় গোয়েন্দা সংস্থা তাদের এই যে ভিডিও ফুটেজ গুলো তারা দেখছে যে কাদের কাদের ভেতরে, মানে শেখ হাসিনার বিরুদ্ধে যারা কথা বলে তাদের তো আসলে সবচাইতে বড় যেটা, সেটা ইসলামী মূল্যবোধ থেকেই কথা বলে, এবং এটাই হচ্ছে ভারতের জন্য সবচাইতে বড় সমস্যা। দেখবেন ভারতীয় বাংলাদেশে যত ইসলামী স্কলার, বাংলাদেশে যত বুদ্ধিজীবী যারা কিনা সত্য কথাটা বলে, সেই মানুষগুলোকে ভারত গুম করেছে এই পর্যন্ত যতগুলো ঘটনা। ইলিয়াস আলীকে কেন গুম করা হয়েছে? কারণ ইলিয়াস আলী তিস্তা চুক্তি নিয়ে বিএনপি নেতাদের মধ্যে সবচাইতে বেশি সরব ছিলেন। তার জন্য সিলেট এলাকায় অনেক কিছুই ভারতীয় গোয়েন্দা সংস্থা করতে পারছিল না, এই কারণে তাকে করা হয়েছে। আবরারকে কেন মারা হলো? ভারতের বিরুদ্ধে কথা বলা হয়েছে। দেলোয়ার সাঈদীকে কেন হত্যা করা হলো? এই সব কিছু, এই যে জামাত ইসলামের বিরুদ্ধে কেন তাদের এত ক্ষোভ, সবই ভারতের কারণে। অতএব এই মুহূর্তে তারা দেখেছে যে কাদের কাদের ভেতরে দেশপ্রেম আছে, সেগুলোকে মারতে হবে, সেগুলোকে শেষ করতে হবে। অতএব শেষ মুহূর্তে তারা সেই ধরনের সুযোগটা নিতেও পারে। যারা আন্দোলনে ছিলেন, আমি বিশ্বাস করি আল্লাহ যদি সবকিছু ঠিকঠাক রাখেন এই পরিস্থিতি থাকবে না। এই কয়টা দিন আপনারা আন্দোলনে থাকেন, যদি আন্দোলনে কেউ নাও যেয়ে থাকেন, তাহলে যারা এই কয়দিন বিভিন্ন জায়গায় কথাবার্তা বলেছেন, আন্দোলনে ছিলেন, বিভিন্ন ক্যামেরায় আপনাদেরকে দেখানো হয়েছে, আপনারা অন্তত আত্মীয় স্বজনের বাসায় গিয়ে থাকেন। কারণ যেটা বললাম যে শেষ মুহূর্তে বাংলাদেশের সেনাবাহিনী কি আচরণ করছে, সেনাবাহিনীর কি মানে তাদের আপনাদের সামনে যে ধরনের আক্রমণাত্মক ভূমিকা রাখার জন্য শেখ হাসিনা তাদেরকে পাঠিয়েছে, আপনি এই কয়েক ঘন্টা দেখেছেন যে তাদের ভিতরে সেটা নাই। সেনাবাহিনীর ট্যাঙ্কের উপরে উঠেও সাধারণ ছাত্ররা উল্লাস করছে। অতএব সেনাবাহিনী কখনো বাংলাদেশের জনগণের বিরুদ্ধে গিয়ে দাঁড়াবে না। তো যেটা করবে সে আগেও, এখন হয়তো বাংলাদেশের সেনাবাহিনীর পোশাক পরে, সেনাবাহিনীর গাড়িতে করে, এভাবে তারা ভারতীয় গোয়েন্দা সংস্থার লোকজন এগুলো করতে পারে। অতএব তাদের ব্যাপারে সাবধান হতে হবে। আর আগামীকালকে যেহেতু ছুটি দেওয়া হয়েছে, তারপরও এরপরে যেদিনই আপনার কোর্ট খুলবে, অফিস আদালত সবকিছু খুলবে, আপনাদের কাছে আমার অনুরোধ, যাদের বিভিন্ন মামলার হাজিরা দেওয়ার কথা আছে, কেউ মামলায় হাজিরা দিতে যাবেন না। কোর্ট কাচারি সবকিছু বন্ধ। এই সরকারের অধীনে কোনো বিচার কোনো কিছু চলবে না। কারণ আপনি যদি সেই পিলখানা হত্যাকাণ্ড একটা বিচার প্রক্রিয়ার মধ্য দিয়েই এই বিডিআরের নিরীহ যে সৈনিক তাদেরকে হত্যা করা হচ্ছে, তাদেরকে দীর্ঘদিন ধরে জেলখানায় ঢুকিয়ে রাখা হয়েছে। এর বাইরে যদিও সেটা একটা বিশেষ আদালত ছিল, এর বাইরে আপনি দেখেন জামাত ইসলামের নেতাদেরকে হত্যা করা হয়েছে এই আদালতের মাধ্যমে। এই দেশের আজকে যেই সংকট, সেই সংকটের শুরু যেটা দিয়ে তত্ত্বাবধায়ক সরকার বাতিল, সেটাও আদালতকে দিয়ে। আজকে যেটা নিয়ে আন্দোলন হচ্ছে সেটাতেও তারা আদালতকেই ব্যবহার করেছে এই কোটা সংস্কার করতে গিয়ে। অতএব এই দেশের সবচাইতে বড়, আমরা যাকে পুলিশ বলেন, রাজনীতিবিদ বলেন, আওয়ামী লীগ বলেন, সবচাইতে কুকুরের ছানা হচ্ছে এই দেশের বিচারকেরা। বর্তমানে বিচার কার্যে যারা আছে, যারা এই বিচারগুলোর সাথে যেসব বিচারকরা বিশেষ করে যুক্ত ছিল, আমি সব বিচারককে খারাপ বলছি না, আমার বিশ্বাস এই বিচারকরা কোর্টে সবাই যাবে না। কারণ এরই মধ্যে অনেকেই দেশ ছেড়েছে। যারা যাবে তারা কোন দিক দিয়ে যায়, কোন দিক দিয়ে বের হয়, সেই খবর দেওয়ার মতো লোকও আমার বিশ্বাস যে এই বিচারকদের মাঝখানে আছেন। তারা তাদের সাথে সমঝোতা করে, অর্থাৎ যারা আন্দোলনে আছে তাদের সাথে সমঝোতা করে তারা কোন দিক দিয়ে অফিসে আসে, কোন দিক দিয়ে যায়, এগুলো খোঁজ খবর রেখে তাদেরকে শায়েস্তা করতে হবে।
বিচার কার্য চলবে না, কেউ কোনো হাজিরা টাজিরা দিতে কোনো জায়গায় যাবে না। জেলখানায় যেসব মানুষজন আছে, নরসিংদীতে যেভাবে তাদেরকে উদ্ধার করা হয়েছে, বাংলাদেশের জেলখানাগুলোতে এখন 80% জামায়াত শিবির বিএনপির লোকজন বন্দী, তাদেরকে ছাড়াতে হবে। অতএব সম্ভব হলে বাংলাদেশের সবকটি জেলখানা থেকে তাদেরকে উদ্ধার করতে হবে। আমরা কয়েকজনকে যুক্ত করার চেষ্টা করব। আমি খুব বেশিক্ষণ থাকতে পারবো না, আমার আবার কাজে ঢুকতে হবে। সো আমার হাতে 8 থেকে 10 মিনিট সময় আছে। আপনারা, আমি লিংক দিয়ে দিচ্ছি।